আমরা মহাকর্ষ বলের এই মাত্র একটা নীতি শিখলাম, সেটা হচ্ছে আশেপাশে কোনো মাধ্যম বা কোনো ব্যারিয়ার তাকে পর্দা দিয়ে ঢেকে দিতে পারবে না। তাদের মধ্যবর্তী বলটা শুধুমাত্র ওই দুটো বস্তুর উপর ডিপেন্ডেন্ট এবং তাদের দূরত্ব। তো আরও একটা বৈশিষ্ট্য আমরা একটু খেয়াল করবো, সেটা হচ্ছে এই খেয়াল করে দেখছি কিনা অলরেডি যে এই একটা মার্বেল সাপোজ, আর দূরে আরেকটা মার্বেল M2 ভরের। আচ্ছা, এটার উপর ফোর্স কত? F21, যদিও নাম দিছি 21, একটু ডিফারেন্ট। যদিও এটার উপর নাম দিছি F12, কিন্তু মানটা একটু খেয়াল করি তো। এটা হচ্ছে G M1 M2 বাই R স্কোয়ার বা R12 স্কোয়ার, আর ওটা কি G M1 M2 বাই R12 স্কোয়ার। আচ্ছা, R21 আর 12 কি ডিফারেন্ট? 1 থেকে 2 এর দূরত্ব, 2 থেকে 1 এর দূরত্ব। আচ্ছা, M1 M2 আর M2 M1 এই গুণফল কি ডিফারেন্ট হবে? তা আসলে কি বলতে চাচ্ছে? এই বলটার এই বলটা অবশ্যই সমান। এটা পিচ্চি, এটা ভারী, তাতে কোনো ব্যাপার না, কারণ দুইটার গুণফল এখানে এনলিস্টেড। তাহলে আমি কি বলতে পারি এই বল দুইটা পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া। প্রথম কথা, ক্রিয়া প্রতিক্রিয়ার শর্ত কি? মান কি হইতে হবে? সমান। মান সমান আছে। দিক কি হইতে হবে? বিপরীত। দেখুন, একটা এদিকে আর একটা উল্টা দিকে। তারপর কি হতে হবে? অবশ্যই একই বস্তুর উপর কাজ করতে পারবে না। এখানে বস্তু কয়টা? দুইটা। তাহলে এই বলটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। ফলে একটা বের করা মানে আসলে আরেকটা বের করা। তো এখানে অনেকের কনফিউশন লাগে এটা কেমনে সম্ভব? এটা একটা পৃথিবী, এটা একটা আপেল, তারা পরস্পরকে সমান বলে টানে। ভয়টা ওখানে না, ভয়টা হচ্ছে আপেল মাটিতে পড়ে কিন্তু পৃথিবীতে আপেলের গায়ে যা পড়ে না। কোথায় ভুলটা করে তারা? বারবার কেন মনে হয় সমান বলে টানলে সমান পরিমাণ ত্বরণ হওয়া উচিত? কেন মনে হয়? বাস্তব জীবনে কি তাই দেখো কখনো? একই পরিমাণ ধাক্কা তুমি একটা খাতার উপর দিলা, ওই একই পরিমাণ ধাক্কা একটা আলমিরার উপর দিলা, খাতাটা নড়ে যাবে, আলমিরা ওই আগের জায়গায় দাঁড়িয়ে থাকে। একই একটা থাপ্পড় দিলা তুমি একদম নবজাতক একটা শিশুরে, মারাও যেতে পারে না, জোরে একটা থাপ্পড় দিয়ে দিলা, ওই থাপ্পড় একটা বড় মানুষকে দাও, মাইন্ড করবে? জাস্ট মাইন্ড করবে। আর একজন মারা যাচ্ছে, তাহলে একই বল দিয়ে দুই ধরনের ক্ষতি করা খুবই সম্ভব। কারণ এইখানে আমরা দেখতে যাচ্ছি কে আগে যায় বা ত্বরণকার কত, সেটা কি শুধু বলের উপর নির্ভর করে? অবশ্যই না। F=m এ থেকে আমরা জানি এ দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। বল যত বেশি হবে, হ্যাঁ ঠিক আছে, সে তত দ্রুত হওয়ার কথা ছিল, কিন্তু যদি ভার বেশি হয়ে যায় লাভ নেই। তাহলে একই কথা, তুমি আশা করছো বল দুজনের সমান সমান পরিমাণ আগে যাবে, কিন্তু পৃথিবীর ভর আর আপেলের ভর তুমি কম্পেয়ার করতে চাও? পৃথিবীর ভর 6×10⁻²৪, এগুলো কোত্থেকে আসছে আমরা দেখাবো। এত কিলোগ্রাম, আর ওখানে হয়তো 1 মিলিগ্রাম, 1 গ্রাম, এই ভরকে কম্পেয়ারই করা যায় না। ফলে এর একক হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত দ্রুত করে নামে সে, আর এটা যদি ক্যালকুলেট করুন নামেই না। যদিও তার উপর কি ফোর্স আছে, কিন্তু সেই ফোর্স এত কম, এত ভারী বস্তুকে নাড়াতে পারে না। যেমন আলমিরাকে ওই একই টোকা দিয়ে তুমি সরাতে পারো না। তো কমন সেন্সটা খাটানো আগেই ভাববা ত্বরণের মধ্যে দুইটা জিনিস, বলের ব্যস্ত সমানুপাতিক আর ভরের ব্যস্তানুপাতিক। তো মহাকর্ষ সম্পর্কে আমরা বেশ কয়েকটা গুণ জানলাম। একটা জানলাম যে তাকে কেউ ঢেকে দিতে পারে না, তার কোনো মাধ্যমের উপর ডিপেন্ডেন্স নাই। মাত্র জানলাম এটা আবার ক্রিয়া প্রতিক্রিয়া বল। এখন আরেকটা সুন্দর গুণ আছে, সেটা হচ্ছে এই একটা বিন্দু ভর M1 যথারীতি, আর দূরে আরেকটা হচ্ছে M2। খেয়াল করে দেখছো এই বলটা সবসময় কি আকর্ষণ না, কখনোই বিকর্ষণ হওয়ার কোনো চান্স নেই। যেমন তোমরা কুলম্বের সূত্র যারা 9-10 থেকে পড়ে আসছি, তারা অলরেডি জানে প্লাস প্লাসকে বিকর্ষণ করে, মাইনাস মাইনাসকে বিকর্ষণ করে, আর অপোজিট চার্জ হলে পরস্পরকে আকর্ষণ করে। ওখানে প্লাস আর মাইনাস পসিবল, কিন্তু এরকম কখনোই আমরা শুনি নাই যে একটা ভর হচ্ছে প্লাস ভর আর একটা অন্যরকম মাইনাস ভর, হ্যাঁ, যেটা হাতে নিলে আমরা উড়া যাওয়া শুরু করবো, ভারী লাগবে না। তো অমনটা আসলে বাস্তবে নাই, এটা সবসময় আকর্ষণধর্মী। তো এটা একটা এর বৈশিষ্ট্য, এটা মাথায় রাখবো আমরা। এর ফলে অন্য বেশ কিছু জায়গায় আমরা একটা বৈশিষ্ট্য খেয়াল করব, মানে বিভবের ক্ষেত্রে গিয়ে আমরা পরে দেখবো সেটা। এই বলটা একটা আকর্ষণধর্মী বল। এখন আমরা যে জায়গাটা মেইনলি হিন্টস দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই, এখন পর্যন্ত আমরা সেফ জোনে আছি, কারণ এটা একটা বিন্দু ভর, এটাও কি বিন্দু ভর। জগতের এই পর্যন্ত বিন্দু ভর নামের কিছু পাইছি আমরা, হ্যাঁ, যেটা টাইনিয়েস্ট অ্যামাউন্ট, যেটা দেখা যায় না, ভাবা যায় না, এত পিচ্ছি। প্র্যাকটিক্যালি এই যে আমার হাতের এই কলমটা, এটা একটা কলম, এদের মধ্যে অবশ্যই কি আছে? মহাকর্ষীয় বল আছে, তাদের দূরত্ব, ভর আছে। তাহলে বুঝতেই পারতেছো যে নিউটনের সূত্র যদি বিন্দুর জন্যই খাটাতে হয়, আল্লাহ কি হলো, মানে বুঝতেই পারতেছো এটা খুব বেশি কাজের সূত্র হলো না। কিন্তু এইখানেই হচ্ছে একটা পাওয়ারফুল অবস্থা, যে এগুলো যদি বিন্দু ভর নাও হয়, তারপর নিউটনের সূত্র খাটানো যাবে সুন্দর ওয়েতেই। সেটা কিভাবে? এটা একটা থিওরেম আছে, আমরা একটু সহজভাবে বলি। যেমন নিউটনের কোন জায়গায় সমস্যাটা হয়েছিল? এই বিন্দু ভরের জায়গায় তার লাগছিল পৃথিবী, তাই না? আর এই বিন্দু ভরটা ছিল বিন্দু ভরই বলা যায়, পৃথিবীর তুলনায় আপেল একটা কি জিনিস, তাই বিন্দু ভর। এখন এই দূরত্বকে কি শূন্য ধরবো? তার মানে এদের মধ্যে কোনো আকর্ষণ বল নাই, বা আকর্ষণ বল অসীম ভাবা যাচ্ছে না এমন? অসীম হলে কি ত্বরণ আর 9.8 হইতো? অসীম ত্বরণ হইতো।
রাখতে পারতাম না, মাথি বেট করে চলে যেত, তা কিন্তু না। 9.8 একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করতেছে, অসীম সেটা না, তার মানে দূরত্বটা শূন্য না। কিন্তু সেটা তো ঝামেলা হয়ে গেল, এখান থেকে দূরত্ব নাই বলেই চলে, এখান থেকে দূরত্ব আরো বেশি, এখান থেকে দূরত্ব আরো বেশি, এক একটা পার্টিকেল থেকে দূরত্ব, এইগুলোর দূরত্ব আরো অন্যরকম। একটু গন্ধ পাচ্ছ যে এটা ভেরিয়েবল দূরত্বের জন্য বিবেচনা করতে হবে, পরে সব কয়টাকে যোগ করতে হবে। তো এই জিনিসটাকে এরকম বলে যে ছোট ছোট কিছু আছে অলরেডি খুবই স্মল, সেটাকে আমরা পরে টোটাল করে দেব, ফলে এই পুরো জিনিসটা কি পরিমাণ আকর্ষণ করতে সেটা বের করা যায়। ছোট ছোটগুলোর জন্য কোনো কনফিউশন নাই, কারণ নিউটন যেটা বলছেন ওটা কার জন্য? ছোটর জন্যই। ফলে তুমি এটার মধ্যে অবশ্যই বের করতে পারবা। তুমি কি এটার মধ্যে বের করতে পারবা না? এরকম কয় কোটি টুকরা নিবা? একটা পৃথিবীতে তো কোটি 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 টুকরায় বিভক্ত করা যায়। সো একটা থিওরেম আছে, সেই থিওরেমটা আমাদের এত ঝামেলা থেকে মুক্তি দিয়েছে। কোনো ক্যালকুলাস, বেসিক্যালি আমরা ক্যালকুলাসের কথা বলতে যাচ্ছি। মজার ব্যাপার, ক্যালকুলাস একটা ম্যাথের একটা ব্রাঞ্চ। নিউটন এই জিনিসটা যখন ফেস করছেন, জানো তো প্রথমবারের মতো ক্যালকুলাস লাগলো তার, যে এক একটা ভেরিয়েবল দূরত্ব, আর ক্যালকুলাস এইসব ভেরিয়েবল নিয়ে কাজ করে, ছোট ছোট ভেরিয়েবলগুলো নিয়ে সাম করে টোটালটার ইফেক্ট পায়। সে একটা নিজে ম্যাথ আবিষ্কার করে নিছে, তার ক্যালকুলেশনের অস্ত্র নাই, টুলস নাই, ম্যাথ নাই, তখন সে একটা ম্যাথ বানায় নিছে। এবং সেই ম্যাথ আজও আমরা জানি যে ক্যালকুলাস যথেষ্ট হার্ড, যত তুমি আপার লেভেলে যেতে থাকবা ক্যালকুলাস অনেক কঠিন হইতেছে। তার ব্যাপারটা বোঝো, একজন ম্যাথমেটিশিয়ান, কত হাই লেভেল ম্যাথমেটিশিয়ান, তার প্রয়োজনে নিজে একটা ম্যাথ আবিষ্কার করে নিছে, সূত্র আবিষ্কার করে নিছে। মাইন্ডেড যে সে কত বড় জিনিস ছিল। তো আমরা এখন একটু দেখবো যে নিউটনের সেই থিওরেমটা কি যা আমাদের বাঁচিয়ে দিছে, যে আমরা কেন একটু আগে বলছিলাম যে পৃথিবীকে নিউটন ধরে নিতে পারছেন আপেলের কাছে, যে পৃথিবীকে যদি একটা মার্বেলের মতো ভাবা যেত, তাহলে যে আকর্ষণ বলটা পাই আর এই পুরা পৃথিবী থাকলেও একই আকর্ষণ বল পাই। তাহলে বড়টা না নিয়ে আমি ছোটটা নেবো না কেন? কারণ ছোটটার জন্য তো সরাসরি সূত্রই জানি, gmm/r²। তো তার আগে অবশ্যই জানতে হবে এটা কি সত্যি কিনা। যে আমি যে বললাম তাতে তো হবে না, কিন্তু কমন সেন্স থেকে কি ভাবা যায় যে হ্যাঁ হতে পারে, এটা মাঝখানে থাকা আর পুরো ছড়ায় থাকা একই কথা। কমন সেন্স থেকেও কিন্তু ভাবা যায়। দেখো তো একটু তাকায়, কিছু পার্ট এদের কাছে আর কিছু পার্ট দূরে, তাহলে একদল কম আকর্ষণ করবে, একদল বেশি আকর্ষণ করবে। তাহলে আমি কি ভাবতে পারি না অ্যাভারেজে তারা কোথায়? মাঝে। তো সেই সেন্স থেকেও গেস করা যায় কিছুটা। তারপরেও যেগুলো সত্য কিনা আমরা একটু দেখাবো, কারণ শিখতে সমস্যা নেই, হ্যাঁ, জানার কোনো শেষ নাই। তাই আমরা একটা থিওরেম বলবো এখন, উপপাদ্য, শেল থিওরেম। এটা তোমাদের বইয়ে লেখা নেই, কিন্তু সব জায়গায় ব্যবহার করছে, ফলে জেনে নেওয়াটা অনেক বেশি ভালো। কারণ সব জায়গায় বলবে আমরা জানি, অথচ আমরা জানি না। প্রত্যেকটা লাইনে দেখবা তোমাদের বইয়ের মধ্যে আমরা জানি যে একটা গোলক এর বাইরের কোনো বিন্দুতে বল ওই গোলককে কেন্দ্রীভূত করে ভাবা যায়, কিন্তু এটা আমরা জানি না। শেল থিওরেম সেটা বলবে। শেল থিওরেম বলে, শেল শব্দটা শুনছি কিনা আমরা কখনো? শেল হচ্ছে নারিকেলের খোলকটা, কোনো কিছু কাভারটা, ফুটবলের বাইরে কাভারটা শেল। এর মানে হচ্ছে এটা একটা ফাঁপা গোলক যার ভিতরে কিছু নেই, পুরুত্ব খুবই নগণ্য এবং এর ভেতরে কিছু নেই। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা একটা শেল। যে কোনো ফলের খোসারও ইংরেজি নাম হচ্ছে শেল। তো শেলস থিওরেম বলে যে এটা সেন্টার থেকে বাইরে হচ্ছে তোমার একটা বস্তু আছে, সেটা একটা বিন্দু বস্তু, সমস্যা নেই, শেলের তুলনায় সেটা বিন্দু। ওটার উপর এর ফোর্স কত হবে? তো হচ্ছে সেই একই ঝামেলা, কিছু পার্ট কাছে কিছু পার্ট দূরে। কিন্তু শেল থিওরেম বলে যে এই শেল টোটাল যে আকর্ষণ করবে, এগুলো টুকরায় টুকরায় ভেঙে তুমি যদি বের করতে পারো, দেখতে পাবা এটা যা করে এই পুরাটাকে চাপায় আমি যদি ছোট করে এখানে একটা বিন্দু ভর ভাবতে পারি, মনে করো এটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, এই এম ঠিকই রাখবো কিন্তু সাইজ কি করে ফেলবো? বিন্দু। তাহলে এদের দূরত্ব এখন কি হলো? একটি দূরত্ব না? এবং সেই দূরত্বটা কেন্দ্র থেকে কেন্দ্রের আর এখানে যা আসবে ওই পুরো শেল মিলেও তাই আসবে। তাহলে থিওরেমটা আসলে কি? একটা শেলের বাইরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বল হবে, ওই শেলকে তার কেন্দ্রে কেন্দ্রীভূত করে রাখলে যে পরিমাণ বল হওয়ার কথা। আচ্ছা, এমন হইতে তো এটা তো বাইরে গেল, শেলের ভিতরে কি হবে? মনে করো শেলের ভিতরে একটা বল রাখছি, বস্তু রাখছি, এই শেলটার এখানে তো কিছু নাই, শেলটার ভিতরে যে একটা বস্তু রাখছি, তাহলে কত মহাকর্ষীয় বল হবে? শেল থিওরেম বলে কোনো মহাকর্ষীয় বল হবে না, মানে এর ভেতরে বস্তুটাকে সে চিনেই না। তোমরা কি কিছুটা ধরতে পারো যে আসলে এমন হওয়া উচিত? মানে এখানে যেখানেই বস্তুটাকে রাখো না কেন, এই শেল দাবি করবে কি জানো? আচ্ছা, আমার উপরে এতটুকু ভর না শেলের, আবার নিচে কি এতখানি ভর, তাহলে তোমার কমন সেন্স কি ভাবতেছিল? তাহলে এখানে রাখলে নিশ্চয়ই একটা বল হওয়ার কথা, কারণ এখানে কম ভর আর এখানে কি অনেক বেশি ভর। নিউটন তো বলেই গেছেন এই বলটা কার সমানুপাতিক? ভরের সমানুপাতিক। ফলে নিচে বেশি ভর নিচে টানবে বেশি, উপরে কম ভর উপরে কম টানবে। কিন্তু ঝামেলা অন্য জায়গায়,
উপরেরটা আবার কাছে না, আর নিচেরটা কি দূরে। নিউটন তো এটাও বলছেন এটা আবার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটা খুবই কমন সেন্স। যদিও সে সাইজে ছোট, টানবে কম, কিন্তু সে আবার কাছে, ফলে টানবে আবার বেশি। এ যদিও অনেক বেশি, টানবে বেশি, কিন্তু সে গড়ে কিন্তু দূরে, ফলে টানবে আবার কম। ফলে এটা কি ইনটুইটিভ গেস করা যায় না যে এর উপর উপরে যেটুক টান, নিচে অতটুকুই টান, আর তাই যদি হয় এর উপর লব্ধি টান কত? 0। যত সহজে বললাম তত তো সহজ না, ক্যালকুলাস বিশাল ক্যালকুলেশন করতে হবে, কিন্তু কমন সেন্স থেকে কিছুটা বোঝা যায়।